লেখিকা সোমালি সরকার ইচ্ছের জাগরণে। বেশ কিছুদিন ধরে দিশার মনটা ভীষণ খারাপ। কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না, একটা করতে আরেকটা হচ্ছে। ভীষণ অস্থির হয়ে আছে, কি করবে বুঝতে পারছে না দিশা। 10 বছর হলো দিশা আর শান্তনুর বিয়ে হয়েছে। এক ছেলে এক মেয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দর গোছানো সংসার। শান্তনু একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সকাল 8টায় যায়, ফিরতে ফিরতে রাত 7টা 7:30 বেজে যায়। দিশার শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক, খুবই প্রাণোচ্ছল একজন মানুষ। সারাদিন হাসি খুশি আনন্দে মাতিয়ে রাখেন বাড়িটাকে। বয়সটা ওনার যতই হোক না কেন, উনি নিজেকে 40-এর বেশি ভাবতে চান না। ওনার কথা হলো, মনটাই আসল। আমি যদি নিজেকে বুড়ো মনে করি তবে আমি বুড়ো, আর আমি যদি নিজেকে 40-এর দোরগোড়ায় দাঁড় করিয়ে রাখি তাতে ক্ষতি কি? প্রত্যেক মানুষের মধ্যে একটি শিশু বাস করে, তাকে বাঁচিয়ে রাখতে জানতে হয়। এই পৃথিবীতে কদিন আর থাকবো, তাই যে কটা দিন আছি এভাবেই থাকতে চাই। দিশার শাশুড়ি মা অসুস্থ মানুষ, সুগার, হাঁটুতে ব্যথা, প্রেশার, এই সব নিয়ে উনি একেবারে নাজেহাল। দিশার 2 ছেলে মেয়ে সানি আর সোনিয়া শান্তনুর নামের সাথে মিলিয়ে রেখেছে ওদের নাম। সানির 7 বছর, সোনিয়া 3 বছরের। সারাদিন দাদুর সাথে খেলছে, নয়তো চিৎকার করে গান গাইছে, আবার কখনো ক্যারাম খেলা নিয়ে নাতির সাথে ঝগড়া করছে। মৃন্ময়ী দেবী, শান্তনুর মা, চিৎকার করতে থাকে, ওরে তোরা চুপ কর, আর ভাল লাগে না। এমনিতে আমার শরীরটা ভালো না, তার উপর তোদের এই কাণ্ড কারখানা। দিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর হাসতে হাসতে গড়িয়ে পড়ে দাদু নাতির কাণ্ড দেখে। ছোটটা এই সুযোগে গুটিগুলো নিয়ে দৌড় ঠাম্মার কাছে। উনিও সাথে সাথে লুকিয়ে ফেলেন, যেন উনি কিছুই জানে না। কাজের মাসিও খুব আনন্দ পায়, বলে, বৌদি তোমাদের বাড়িতে এসে সব দুঃখ কষ্ট এক নিমেষে উধাও হয়ে যায়। এরকমই থেকো তোমরা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারো নজর যেন না লাগে। শান্তনু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। রবিবার বলি পারছে, অন্য কোনো দিন হলে এই সময় ওর টিকিও দেখা যেত না, অফিসের জন্য বেরিয়ে যেত এতক্ষণ। দিশার কি দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল? কোন ভোরে উঠে রান্না চাপিয়ে দেয়, সারা দিনের জন্য বেরিয়ে যায়, আসে সেই কত রাতে। খাওয়াটা ঠিক মতো না করলে চলবে কি করে? তাই দিশা যথাসাধ্য চেষ্টা করে যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। শান্তনুর জন্য টিফিন প্যাক করে, ও কোন শার্টটা পরবে, জুতো জোড়া ঠিক মতো আছে কিনা, অফিসের ফাইলটা যাতে ভুলে না যায়, হাতের কাছে রাখা জলের বোতল, রুমাল, এসব কিছু গুছিয়েও যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে যায় ওর কাছে কাছে থাকে। কি জানি তাড়াহুড়োতে যদি কিছু ভুলে যায়। দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে ওর শান্তি, দুগ্গা দুগ্গা বলে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে। মর্নিং ওয়াক থেকে কখন ফিরে আসছেন নয়নবাবু, কিন্তু দিশা ওনাকে 1 কাপ চাও দিতে পারেনি এখনো পর্যন্ত। তাড়াতাড়ি চাটা বানিয়ে দিতে গেল, বলে, বাবা অনেক দেরি হয়ে গেল চা দিতে, তুমি কতক্ষণ ধরে বসে আছো? ছি ছি ছি, কি করব বাবা, তুমি তো আবার সুনিতার হাতের চা খাবে না, না হলে তো কখন তোমার চা খাওয়া হয়ে যেত বলো। না না, সুনিতার চা খাওয়ার থেকে তো জল খাওয়া ভালো। ওগুলো চা, বাপরে বাপ! শুনেই সুনিতা দৌড়ে আসে। কি বললে কাকু, তুমি আমার চা খারাপ বলছো? আমি খারাপ চা বানাই? আর চাইলেও পাবে না। চা দিলে একদিন বলবে চিনির কৌটো ধরে ঢেলে দিয়েছিস, নাকি এত মিষ্টি খাওয়া যায়? আবার কম দিলে বলবে চিনির দাম বেড়েছে নাকি, এটা চা? মিষ্টির বংশও নেই। নিয়ে যা তোর চা, বৌমা এসে আমায় চা দেবে, খাও তোমার বৌমার চা। বলে হাসতে হাসতে চলে যায়। দেখলে বৌমা, দেখলে সাহসটা, দেখলে ওর। দাঁড়া দেখাচ্ছি মজা, ঠেকায় পড়লে কাকু কাকু করা বার করছি আমি। হয়েছে বাবা হয়েছে, এবার তুমি চাটা খাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি যাই, সানিকে রেডি করতে হবে স্কুলের জন্য, না হলে দেরি হয়ে যাবে। ছেলেকে ঘুম থেকে টেনে তুললো, ওঠ ওঠ বাবা ওঠ, বাস এসে যাবে, তাড়াতাড়ি কর। ওকে ব্রেকফাস্ট দিয়ে টিফিন রেডি করতে থাকে দিশা। এর মধ্যে সানি বলে, মাম্মাম তুমি কখন যাবে? কোথায় যাব? আজ স্কুলে প্যারেন্টস মিটিং আছে, মিস তো বলে দিয়েছে। মাম্মাম তুমি ভুলে গেছো?
দিশা যে সত্যি ভুলে গেছে সেটা সানিকে বুঝতে না দিয়ে বলল, যাবো তো, ঠিক সময় মতো পৌঁছে যাব, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তাড়াতাড়ি করো, দাদান অপেক্ষা করছে। আর হ্যাঁ, স্কুলে গিয়ে দুষ্টুমি করবে না, একদম গুড বয় হয়ে থাকবে, কেমন আমার সোনা বাবা। বলেই কপালে একটা চুমু দিয়ে দাদানের কাছে নিয়ে গেল। এই যে বাবা, তোমার নাতি, বাস আসার সময় হয়ে গেছে, বেরিয়ে পড়ো। ওরা যাবার পর দিশা ভাবে, আর যদি সানি ওকে না মনে করিয়ে দিত। ছি ছি ছি, কেমন করে ভুলে গেছি আমি। স্কুলের এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, নেক্সট উইকে স্কুল ছুটি হয়ে যাবে, পুজোর ছুটি। এই সময় আমি, যাগ্গে, ওসব নিয়ে চিন্তা করে লাভ নেই। সুনিতা ডাকছে, বৌদি সোনা উঠে গেছে, যাই। মাম্মাম তুমি উঠে পড়েছ? ওলে বাবালে, ওঠো ওঠো, এত ঘুমোলে হবে, স্কুল যেতে হবে না। কই আমার দিদিয়া কোথায়, ঘুম ভাঙলো? কাজ নেই, পড়াশোনা নেই, শুধু ঘুম আর ঘুম। তুমি আর তোমার ঠাম্মা দুজনেই এক। হাত বাড়িয়ে কোলে তুলে নেয়। চলো তো দেখি গাছে কটা ফুল ফুটেছে। ঠাম্মা পুজো দেবে, আর আমরা তার আগে সব ফুল নিয়ে আসি। হ্যাঁ চলো চলো চলো, দৌড় দৌড়, তালি তালি তালি, এসো এসো। দিশা, এই দিশা, অ্যালার্ম বাজছে, অ্যালার্ম শুনতে পাচ্ছ? কি হলো, উঠতে ইচ্ছা করছে না? শরীরটা খারাপ নয় তো? দিশা তো কখনো এমন করে না, অ্যালার্ম বাজার সাথে সাথেই লাফ দিয়ে উঠে পড়ে। তবে শান্তনু এক ঝটকায় উঠে দিশার কপালে হাত দিয়ে দেখে, না, শরীর তো ঠিকই আছে, মনে হয় জ্বরটার নেই। তবে কি মাথা ব্যথা করছে? হতেও পারে সারাদিন যা দৌড়ঝাঁপ করতে হয় ওকে, মাথার আর দোষ কি। থাক, আর একটু ঘুমুক মেয়েটা, আজ না হয় ওকে বলবো একটু সেদ্ধ ভাত করে দিতে। সাত সকালে উঠে পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াতে হবে, না হলে নাকি আমার শরীর টিকবে না। এটা কোনো কথা হলো? আমি যত বলি সকালবেলা এত কিছু করতে হবে না, কে শুনবে আমার কথা? আমার শরীর ঠিক রাখতে গিয়ে নিজের শরীরটাই খারাপ করে ফেলছে। থাক, আর একটু ঘুমোক। চাদরটা ভালো করে গায়ে টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ল। দিশা পাশ ফিরে শান্তনুকে জড়িয়ে ধরে। পরম যত্নে শান্তনু ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর শান্তনু লক্ষ্য করে দিশা বিড়বিড় করে কি যেন বলছে, আর হাত পা লাফাচ্ছে। শান্তনু মন দিয়ে শোনার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। দিশা বলছে, উফ মা, আর একটু ঘুমোতে দাও না প্লিজ, প্লিজ মা, বিরক্ত করো না, যাও না। আরে বাবা, একটা দিন টিউশনে না গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে শুনি? আমি যখন বলছি যাব না, তখন যাবই না, বুঝলে? আহ মা, তুমি যাবে যাবে বলেই চাদরটা গায়ে জড়িয়ে নেয়। হ্যাঁ দিশা, এই দিশা, তুমি টিউশন যাবে না? হ্যাঁ কি ব্যাপার, স্যারের পড়া করনি তাই না? বলেই কাতুকুতু দিতে থাকে। এই তুমি কোথায় আছো? হ্যাঁ, দুই ছেলেমেয়ের মা হয়ে গেছেন, উনি এখন টিউশন যাবে না বলছে। ওঠো ওঠো। দিশা ধড়মড়িয়ে উঠে বসে, বলে, কি হয়েছে? অ্যালার্ম বাজেনি এখনো, আমাকে ঘুমোতে দাও। আরে বাবা, অ্যালার্ম সে কখন বেজে বন্ধ হয়ে গেছে। তুমি কি স্বপ্ন দেখছিলে এতক্ষণ ধরে? দুষ্ট মেয়ে, টিউশন যাবে না, কানটা ছিঁড়ে দেবো একদম। জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, যাও এবার ওঠো, না হলে এবার সত্যিই দেরি হয়ে যাবে। দিশা লজ্জা পেয়ে যায়, বলে, আমি কি কিছু ভুলভাল বলছিলাম? ছি ছি ছি, তোমার ঘুমটা নষ্ট করে দিলাম। ইস, কি যে করি আমি, কত দেরি হয়ে গেল হে ভগবান। বাইরে থেকে সুনিতা কলিং বেল বাজিয়ে যাচ্ছে, সমানে চিৎকার করে ডাকছে, ও বৌদি বৌদি, কি হলো, দরজা খোলো। বাপরে বাপ, কত ঘুমাও গো। ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেল গো। দিশা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল, বলল, আয় আয় তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে রে। আজ তোমার এত দেরি হয়ে গেল কেন বৌদি? থাক, ওসব কথা পরে শুনিস, চল তাড়াতাড়ি হাত চালাই, না হলে তোর দাদার আজ না খেয়ে যেতে হবে। नो टेंशन भाभी जी, हम है ना, ऐसे छूमंतर करके सब कुछ कर देंगे, बस तुम देखते जाओ। হয়েছে বাবা হয়েছে, এবার বাংলায় ফিরে আয়। চল চল চল, দুজনে মিলে ঝটপট সমস্ত কাজ শেষ করে ফেলি। শান্তনু অফিসের জন্য বেরিয়ে যায়। ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর চায়ের কাপ হাতে নিতেই মনে পড়ে যায় সকালের কথাটা। একা একাই হাসতে থাকে। হঠাৎ চোখ পড়ে যায় সুনিতার, ওর দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। কি ব্যাপার বৌদি, এত হাসি কিসের? একটু শুনি ব্যাপারটা, বেশ গন্ডগোলের মনে হচ্ছে। আমাকে তো জানতে হবে। দাদাকেও দেখলাম যাবার সময় তোমার কানে কানে কি যেন বললো, চট করে বলে ফেলো দেখি। তুই যাবি নাকি দেবো একটা গালের মধ্যে?
नहीं नहीं, हम नहीं छोड़ेंगे, हमको बोलना पड़ेगा, इतना हाসি किस लिए। গেড়ে বসে পড়লো। বলো বলো, না হলে কিন্তু উঠছি না, যতই কাজের দেরি হোক। আরে বাবা, তুই যা ভাবছিস সেসব কিছুই না। ভোরবেলা স্বপ্নে ছেলেবেলায় হারিয়ে গেছিলাম, মাকে বলছি আমি টিউশন যাব না। দেখ তো কি কাণ্ড, তাই নিয়ে তোর দাদা হাসাহাসি করছে। ও, আমি ভাবলাম কি নাকি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ট্যান করছো। আচ্ছা বৌদি, এই যে তুমি এত লেখাপড়া করেছো, তোমার চাকরি করতে ইচ্ছে করে না? পাশের বাড়ির বৌদিটা কি সুন্দর চাকরি করে, স্কুলের দিদিমণি, আর দাদা ব্যাংকে চাকরি করে। ওদের একটা মেয়ে আছে ছোট, 2 বছরের। রোজ সকালে দুজনে একসাথে যায়, হেব্বি দেখতে বৌদিটা, কিন্তু বরটা কেমন যেন কালো, বউটার সাথে একটুও মানায় না জানো। যা, তুই গিয়ে বরটা পাল্টে দিয়ে আয়, তাহলেই তো ল্যাঠা চুকে যায়। তাই এত কথা তুই জানলি কি করে? লোক লাগিয়েছিলি নাকি ওর পেছনে? আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি যখন তোমাদের জন্য দুধ আনতে যাই না, তখনই তো দেখা হলো। আমাকে বললো বাচ্চা দেখাশোনার জন্য একটা লোক খুঁজে দিতে, তাই কথা হলো। অমনি তোকে নিজেদের কথা বলে দিল? আরে না, ওদের ওখানে কাজ করে যে চম্পা, সে আমাকে বলল, তাই জানলাম আর কি। এই তো তোদের কাজ, এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই বাড়ির কথা এই বাড়িতে। যা ভাগ, মেলা কাজ পড়ে আছে, খালি বাজে কথা। চল চল চল, ওঠ ওঠ। সুনিতা তো চলে গেল, কিন্তু কোথাও যেন মনের মধ্যে একটা ঘা সৃষ্টি হলো। শত কাজের মাঝেও সেটা মনের মধ্যে রয়েই গেল। হাজার চেষ্টা করেও ভুলতে পারছে না কানের মধ্যে বাজতে থাকা, বৌদি তোমার চাকরি করতে ইচ্ছে করে না? হে ভগবান, এ কি হচ্ছে আমার সাথে? আমি তো কখনো এসব ভাবিনি, তবে আজ কেন একটি মেয়ের কথাতে মনটা অস্থির হলো। শান্তনু তো কোনো কিছুর অভাব রাখিনি। নিজের বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি সন্তান, এদের নিয়ে আমি তো খুব সুখী। তাও কেন আমার মনের মধ্যে কালো মেঘ ডানা বাঁধছে। সুনিতার উপর ভীষণ রাগ উঠছে আজ। কি দরকার ছিল রাজ্যের খবর দেওয়ার? মাম্মাম খিদে পেয়েছে। মেয়ের ডাক শুনে ঘোর কাটে দিশার, দৌড়ে যায়। আসছি মা। এরা আমছি ছি, কি এক ফালতু কথা নিয়ে বসে আছি। মেয়েটার আমার কত খিদে পেয়েছে। বাবা আসুন, ব্রেকফাস্ট করে নিন। মা তোমারটা দিয়ে দেব? না, আগে আমি পুজো দিয়ে নি, তারপর দিও। সে তো অনেক দেরি মা, তোমার ওষুধ খেতে হবে। ও কিছু হবে না, একদিন একটু দেরি হলে। থাক না বৌমা, তোমার মায়ের ওষুধের দরকার নেই। মন দিয়ে ভগবানের সেবা করুক, উনি ঠিক পার করে দেবেন, বুঝলে? ওই নিয়ে চিন্তা করো না তুমি। সন্ধ্যাবেলা যখন উয়া করবে, এক বালতি জল নিয়ে বুড়ির মাথায় ঢেলে দিও, তাহলেই হবে। দাদান বুড়িকে আমি দেব জল? তুমি চিনবে না দিদিয়া? দেখলে বৌমা, দেখলে বুড়োর কথা, নাস্তিক একটা। ওহো বাবা, তুমি আবার মায়ের পেছনে লেগেছো। মা তুমি যাও তো, তুমি তোমার কাজ করো, যাও। বৌদি, আমি দুধ আনতে যাচ্ছি। সুনিতা যাবার পর কৌতূহল বশত দিশা জানলার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর দেখে একজন মহিলা বাচ্চা কোলে বেরিয়ে এলো। তারপর একজন ভদ্রলোক মোটর বাইক নিয়ে বাচ্চাটাকে একটি মেয়ের কোলে দিয়ে দুজনে একসাথে চলে গেল। সত্যি খুব সুন্দর ভদ্র মহিলা। ওর নাম প্রতিভা। ওর ব্যক্তিত্ব দিশাকে আকর্ষণ করে। ওর কথা বলার ভঙ্গি, সাজগোজ, হাঁটা চলা, সব কিছুতেই একটা মাধুর্য আছে, যেটা প্রতিনিয়ত দিশাকে প্রবাহিত করে। যে কারণে শত কাজের মাঝে ওই সময় দিশার পা দুটো যেন একাই জানালার কাছে চলে যায়। কোনো কোনো দিন প্রতিভার চোখে চোখ পড়ে যায়, আবার কখনো উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের চলার পথে। আজকাল মনের মধ্যে একটা উদাসীনতা থাকে, কেমন যেন ক্লান্তি বোধ হয়। কোনো কাজে আর আনন্দ পায় না, মনে হয় সব অর্থহীন। তবুও নিয়ম মাফিক সব করে যায়, কাউকে বুঝতে দেয় না। খাওয়া দাওয়ার শেষে বিছানায় একটু শুয়ে আছে দিশা। ছোটবেলার সব কথা মনে পড়ে যায়। সেই প্রথম বাবার হাত ধরে স্কুলে যাওয়া, কত বায়না করেছে বাবার কাছে, আর মার কাছে তো বায়নার শেষই ছিল না। স্কুল থেকে ফিরে এসে যদি দেখতো মন মতো রান্না হয়নি, তাহলেই হয়েছে, আমি খাবো না, আমার খিদে নেই, তোমরা দুজনে খেয়ে নাও। রাগে গজগজ করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়তো। বাবা এসে বলতো, কি হয়েছে আমার মার, খাবে না কেন? আমি এক্ষুনি তোমার পছন্দের কিছু একটা বানিয়ে দিচ্ছি। মাটা না ভারী দুষ্টু, জানে
মেয়েটা আমার এসব দিয়ে খায় না, তা সত্ত্বেও হাবিজাবি রান্না করবে। সরো তো তুমি, সরো দেখি কি করা যায়। তুমি না মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলছো, বুঝলে? পরে বুঝবে। মেয়েকে তো একদিন পরের বাড়ি যেতে হবে, তখন কি এটা খাবো না ওটা খাবো না করলে কেউ শুনবে বলো? চুপ করো, আমি আমার মেয়েকে বিয়েই দেবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, বিয়ে দিতে হবে না তোমায় তোমার মেয়েকে। তুমি তোমার কাছেই তোমার মেয়েকে সারা জীবনের জন্য রেখে দাও। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি গেলাম আমার কাজে। বাপরে বাপ, জ্বালিয়ে খেলো এই বাপ বেটিতে। একা একাই হাসতে থাকে দিশা, আর চোখ দিয়ে অনবরত জল ঝরতে থাকে। কোনো বাবা মাই পারে না মেয়েকে কাছে রাখতে। সোনিয়ার কথা মনে হতেই বুকটা কেঁপে ওঠে। ওকেও একদিন পরের বাড়ি যেতে হবে। বাবা বড় মুখ করে বলতো আমার মেয়ে অনেক পড়াশোনা করবে, বড় চাকরি করবে। আমি বুক ফুলিয়ে বলবো, এই দেখো এটা আমার মেয়ে, সে ছোট্ট দিশা। আজকে মনে হলো আলমারি খুলে সার্টিফিকেট গুলো বের করে দেখতে থাকে। মাধ্যমিকে 80%, উচ্চ মাধ্যমিকে 72%। কলেজে ভর্তি হওয়ার আগে থেকে এই বাবার ব্যবসায় বড় রকমের ক্ষতি হয়। অনেক টাকা লোন নিয়ে বাবা ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মা মানসিক দিক থেকে ভেঙে পড়ে। বাড়িটা মর্গেজ রাখা ছিল, কোর্টের থেকে নোটিশ আসতে থাকে। কি করবে বাবা ভেবে পায় না। কাকাদের কাছে ছুটে যায়, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নেয়। অথচ এই কাকাদের বাবা পড়াশোনা শিখিয়ে মানুষ করেছিল, তারা এখন সব বড় বড় অফিসে চাকরি করছে। বাবারা 4 ভাই 1 বোন। পিসি যখন 7 বছর তখন দাদু চলে যায়। বাবা সদ্য কলেজে ভর্তি হয়েছে, কাকারা 9-10-এ পড়ে। অগত্যা সংসারের দায় ভার নিতে বাবা দাদুর ব্যবসার হাল ধরে। সেই থেকে বাবার জার্নি শুরু। নিজের জন্য কিছুই করতে পারিনি। বিপদে পড়ে যখন কাকাদের কাছে গিয়ে বলল, কিছু তো করলই না, বরং শুনিয়ে দিল, তুই যে আমাদের জন্য করেছিস সেটা পৈতৃক ব্যবসার টাকা দিয়ে, সেখানে আমাদের সবারই অধিকার আছে। নিজে টাকায় তো করিসনি, এতে বাহাদুরির কি আছে? এই কথা শুনে বাবা এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে। বাড়িতে এসে বলেছিল, দিশামা, সামনে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে পারে, মেনে নিও। আর পারলে তোমার এই বাবাকে ক্ষমা করে দিও। এই বলে মা বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। মার কিছু গয়না বিক্রি করে আর পিসি বাবাকে সাহায্য করে, তাই দিয়ে বাড়িটা ছাড়িয়েছিল, কিন্তু দোকানটা বাঁচাতে পারলো না। দাদুর ছবির সামনে দাঁড়িয়ে বাবা কেঁদে আকুল হয়ে যায়। বাবা, আমি তোমার অপদার্থ ছেলে, আমায় তুমি ক্ষমা করে দাও। সেদিন শুধু পিসি ছিল আমাদের পাশে, আর কেউ না। প্রথম প্রথম কয়েকটা টিউশনি ছিল আমাদের ভরসা। তারপর আস্তে আস্তে বাবা বাড়ির সামনে একটা মুদি দোকান দিল। সেটা থেকে যা হতো তাতে মোটামুটি চলে যেত আমাদের। এইভাবে আমি কলেজটা পাশ করি। তারপর একদিন পিসির আনা সম্বন্ধে আমার বিয়ে হয়ে যায়। ভাবতে ভাবতে কখন যে চোখের জল টপ টপ করে কাগজগুলোর উপর পড়তে থাকে লক্ষ্যই করেনি দিশা। তাড়াতাড়ি করে মুছে ফেলে, সব গুছিয়ে আবার উঠিয়ে রাখে জায়গা মতো। মনে মনে ভাবে, এগুলো দিয়ে আর কি হবে, থাক, যত্ন করে রেখে দিই। ছেলে মেয়ে যখন বড় হবে ওদের দেখাবো। রাতে ঘুমানোর আগে শান্তনুকে দিশা বলে, আজ আমার সার্টিফিকেট গুলো দেখছিলাম জানো, ভীষণ মনটা খারাপ হয়ে গেল। কি হবে এগুলো দিয়ে? শুধুমাত্র কয়েকটা কাগজ ছাড়ার কিছুই না, এর কোনো মূল্যই নেই আমার কাছে। এসব কি বলছো দিশা? তোমার কি হয়েছে? বাবা মা তোমায় কিছু বলেছে? না না, ছি ছি, ওনারা কি বলবে? এরকম কথা তুমি ভাবলে কি করে? আমি এমনি বলছিলাম, সত্যি তো। তুমি ভেবে দেখো, পড়াশোনাটাকে আমি কি কোনো কাজে লাগাতে পারলাম? পারলাম না, তবে কাগজ বলবো না তো কি বলবো বলো? কে বলছে কাজে লাগেনি? বোকা মেয়ে। এই যে তুমি সানি সোনিয়াকে পড়াও, সানির স্কুলের হোমওয়ার্ক করছো, সংসারের সমস্ত হিসেব তুমি রাখছো, এতে কি পড়াশোনা কাজে লাগেনি? আজ যদি তুমি লেখাপড়া না জানতে, চাইলেও কি তুমি এগুলো করতে পারতে বলো? পারতে না। ছেলে মেয়ের জন্য প্রাইভেট টিচার রাখতে হতো, কিন্তু তাতে কি ওরা সম্পূর্ণ শিক্ষাটা পেত না। তার কারণ একজন মা যেভাবে তার সন্তানকে নিখুঁতভাবে শিক্ষা দেয় সেটা অন্য কেউ দিতে পারে না। একজন মাই সন্তানের শিক্ষার ভিতটা মজবুত করে। শুধুমাত্র একটা চাকরি করলে পড়াশোনার বিচার হয় না। আর যেটা তোমার কাছে কাগজ মনে হচ্ছে সেটাই তোমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছে। এই কাগজে তোমাকে নারীত্বের স্বাদ দিয়েছে। না হলে তুমি সানির স্কুলের শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে? আর নারী তুমি শিক্ষিত না হলে এই সমাজে কি করে চলতে?
যেখানে প্রতিটা পদক্ষেপ মেপে ফেলতে হয়। তাই মনে কোনো আফসোস রেখো না দিশা, আমরা এতেই সুখী, খুব সুখী। না না, আফসোস নয়, মাঝে মাঝে মনে হয় এই আর কি। যাকগে, এসব ফালতু কথা বলে তোমার ঘুমটা নষ্ট করছি। যতই দিন যাচ্ছে ততই যেন দিশা মানসিক অস্থিরতা অনুভব করছে। নিজেকে কন্ট্রোল করার জন্য সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যেই না 10টা বাজলো অমনি গুটি গুটি পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে দিশা। প্রতিভাকে দেখে, তারপর চলে আসে। আর ঠিক এই সময় থেকে ওর কিছুই ভালো লাগে না। মনটা ছটফট করতে থাকে, কি যেন হারিয়ে গেছে। দিন দিন এটা বেড়েই চলেছে। কেন এমন হয় বুঝতে পারে না। কাউকে যে বলবে সেটাও পারে না। যন্ত্রের মতো শুধু কাজ করে যায়। মুখে হাসিটাও হারিয়ে যাচ্ছে দিন দিন। এটা আর কেউ বুঝতে না পারলেও দিশার শ্বশুর মশাইয়ের চোখ এড়ায় না। তিনি ঠিক বুঝতে পারেন। তাই ছেলেকে বললেন, তোরা কয়েকদিনের জন্য কোথাও একটু ঘুরে আয়, তোরও ভালো লাগবে। সব সময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকিস, ওরাও তো একটু বেড়াতে যেতে চায়। জীবনে সবকিছুরই প্রয়োজন আছে, বুঝলি? বছরে অন্তত একবার সবকিছু ভুলে বেরিয়ে পড়তে হয়। কিন্তু বাবা, মায়ের শরীরটা যে ভালো না। কিছু হবে না, আমি আছি তো। তাছাড়া সুনিতা আছে, তোর মাও খুব খুশি হবে। তুই আর দেরি করিস না, আজই ছুটির জন্য আবেদন কর। আর হ্যাঁ, বৌমাকে কিন্তু আগে থেকে জানাস না, সবকিছু ঠিক করে নিয়ে তারপর বলবি। পাহাড়ে যাস, মেয়েটা ভীষণ পাহাড় ভালোবাসে। ছুটি তো পেয়ে যাবে, কিন্তু যাবেটা কোথায়? দিশাকেও বলা যাবে না, খুব ভেবে চিন্তে ঠিক করতে হবে। এদিকে দিশা কেমন যেন খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে, নিজেও সেটা বুঝতে পারে। হঠাৎ করে বাচ্চাদের উপর রেগে যায়। সানি স্কুল থেকে ফিরে এসে বলে, মাম্মাম, আজ ক্লাসে মিস আমায় বকেছে। কেন বাবা, তুমি দুষ্টুমি করেছো? না মাম্মাম, মিস বলেছে আমার নাকি রোজ হোমওয়ার্ক ভুল হচ্ছে। কিন্তু মাম্মাম, আমি তো তুমি যেভাবে বলে দাও সেভাবেই করি। আমি কাল স্কুলে যাব না মাম্মাম, এবার ভুল হলে গার্জিয়ান কল হবে। ঠিক আছে, আর ভুল হবে না, এবার খেয়ে নাও তো দেখি। খাতাগুলো বের করে দেখে, হে ভগবান, এটা আমি কি করেছি! ছি ছি ছি, আমি শেষ পর্যন্ত সানিকে ভুল লেখালাম। ছি ছি, আমার দোষে ছেলেটা সবার মাঝে লজ্জা পেল। না, আর এভাবে চলা যায় না, একটা কিছু করতেই হবে। সানির স্কুলটা বন্ধ হলে কয়েকটা দিন মায়ের কাছে গিয়ে থাকবো। অনেকদিন যাওয়া হয়নি। বাবার শরীরটা ভালো না, যাই যাই করে যাওয়া হয় না। নাতি নাতনিকে পেয়ে বাবা মা খুব খুশি হবে। শান্তনু ও সানির স্কুলের ছুটির অপেক্ষায় আছে। কোথায় যাবে, কবে যাবে, দিশা ছাড়া সবাই জানে। দুজনেই অপেক্ষা করে আছে আর মাত্র 2টো দিন। দিশা যখন শুনবে বেড়াতে যাবার কথা, ও আনন্দে লাফিয়ে উঠবে। ওর ওই খুশি দেখার জন্য শান্তনু আর অপেক্ষা করতে পারছে না। মনে হচ্ছে এই 2টো দিন কেন পার হয় না, কখন আসবে সেই শুভক্ষণ। কাল থেকে স্কুল ছুটি। দিশা কিছু একটা ভাবতে থাকে, সারাদিনই অন্যমনস্ক। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলছে না। সবাই মুচকি মুচকি হাসছে, কিন্তু বুঝতে দিচ্ছে না। শান্তনু অফিস থেকে ফিরে বাচ্চাদের সাথে খেলতে বসে যায়, আর ওইদিকে দিশা কাগজ কলম নিয়ে বসে পড়ে। আজ থেকে ঠিক 3 দিন পর আমরা রওনা হচ্ছি দিশার খুব পছন্দের একটা জায়গা, শিলং। উফ, কি যে আনন্দ হচ্ছে শান্তনুর ভেতরে। ছেলে মানুষই জেগে উঠেছে যেন। যন্ত্রের মতো নিজেকে বানিয়ে নিয়েছিল, সারাদিন শুধু কাজ আর কাজ। এর বাইরেও যে একটা জগৎ আছে সেটা প্রায় ভুলেই গেছে। থ্যাংক ইউ বাবা, তুমি না থাকলে এটা হয়তো সম্ভব হতো না। লাভ ইউ বাবা, লাভ ইউ। শান্তনু দেখে দিশা খুব মন দিয়ে কি যেন লিখছে। কাছে যেতেই তাড়াতাড়ি করে দিশা খাতাটা বন্ধ করে উঠে পড়ে। দিশা, কি লিখছিলে এত মন দিয়ে? আরে কিছু না, এ মাসের হিসেবটা মিলিয়ে নিচ্ছিলাম। তোমাদের খেলা শেষ নাকি আরো বাকি? কিসের খেলা? এই দাদু নাতির সাথে খেলা যায়, শুধু ঝগড়া আর চিটিং করছে। সামনে গেলেই শুধু একজন আরেকজনের নামে কমপ্লেন করছে। এই তো কাণ্ড। ছোটজন কি করছে জানো? ওরা যখন ঝগড়া করছে সেই সুযোগে গুটিগুলো ওলট পালট করে দৌড়, ব্যাস হয়ে গেল। আমিও পালিয়ে এলাম, ওখানে থাকা মানে বুঝতে পারছো তো কি হবে এখন। খাওয়া হয়ে গেলে যে যার মতো বিছানায় শুয়ে পড়ে। শুধু দিশা তার কাজগুলো গুছিয়ে রাখে। ভোর হতে বেরিয়ে পড়ে, টেবিলের ওপর রেখে যায় কাল রাতে লেখা কাগজটা। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় শান্তনুর। দিশাকে ডাকতে গিয়ে দেখে ও পাশে নেই, মনে হয় উঠে পড়েছে। শান্তনু মনে মনে হাসতে থাকে, ভাবে দিশা তো জানেই না যে আজ আমি আর অফিসে যাচ্ছি না। আজ ওকে নিয়ে একটু শপিং করতে যাব, অনেক দিন যাওয়া হয়নি। আসুক, আমায় ডাকতে, তক্ষুনি সারপ্রাইজটা দেব। উফ, কি যে আনন্দ হচ্ছে। চুপচাপ শুয়ে থাকি আমি।
অনেকটা বেলা হয়ে গেল, কই দিশা তো আসছে না। কি ব্যাপার, বাবাও মর্নিং ওয়াক করে চলে আসছে, সুনিতা ডাকছে, কি হলোটা কি? দিশা গেল কোথায়? শান্তনু উঠে ডাকতে থাকে, দিশা, এই দিশা, কোথায় তুমি? আমার চা দেবে না? দেরি হয়ে যাচ্ছে তো, বলে মুচকি মুচকি হাসতে থাকে। কিন্তু কোথায় দিশা? সারা বাড়ি খুঁজেও পাওয়া গেল না। সবাই অবাক, এরকম তো কখনো হয়নি। তবে সবার মনে প্রশ্ন জাগে, গেল কোথায়? ছাদে, বাথরুমে কোথাও নেই। ভয় পেয়ে যায়। শান্তনু দৌড়ে ঘরে যায়, ফোন করে দেখি একটা। টেবিলে ফোনটা নিতে গিয়ে চোখ কপালে ওঠে। এটা কি? একটা কাগজের উপর বড় বড় করে লেখা, আমায় ক্ষমা করে দিও। বাবা বলে চিৎকার করে ওঠে শান্তনু। ছুটে আসে নয়ন বাবু। কি হয়েছে বল আমাকে, তুই এমন করছিস কেন? বৌমা কোথায়? বল বল আমাকে, বল না, কোথায় আমার বৌমা? চিৎকার শুনে সম্বিত ফিরে আসে শান্তনুর। আঙুল দিয়ে দেখিয়ে দেয় টেবিলে রাখা কাগজটা। থরথর করে কাঁপতে থাকে নয়ন বাবু। চিৎকার শুনে সুনিতাও দৌড়ে আসে, নিজেকে সামলে নিয়েও বলে, তোমরা আগে দেখো না কি লেখা আছে ওতে। ও কাকু দেখো না, আমার বৌদির কি হলো? ও দাদা দেখো না আগে। চিৎকার শুনে বাচ্চারা সবাই উঠে পড়েছে। মৃন্ময়ী দেবী চলে এসেছেন, কিন্তু কিছু বুঝতে পারছেন না কি হয়েছে। বৌমা, ও বৌমা, কি হয়েছে গো? আমার দাদু ভাইয়ের কি শরীর খারাপ করলো? হ্যাঁ, কি হয়েছে তোমরা বলছো না কেন? বৌমা কোথায়? বৌমা, ও বৌমা। নয়নবাবু বলেন, তাকেই তো খুঁজে পাচ্ছি না, সে গেল কোথায়? কি বলছো তুমি? বৌমা কি আমার তেমন মেয়ে যে কাউকে কিছু না বলে কোথাও যাবে? ওই যে টেবিলের ওপর দেখো লিখে গেছে কিছু। ভেবেছিলাম আজ কত মজা হবে, ওকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে গেলাম। তনু, তুই ওকে ফোন করে দেখ কোথায় আছে। করেছিলাম বাবা, সুইচ অফ বলছে। ওর বাড়িতে একটা ফোন কর, আগেই সব কথা বলিস না। ওনাদেরও তো বয়স হয়েছে, তার আগে কাগজটা খুলে দেখ কি বলছে। না বাবা, আমার ভয় করছে, আমি পারবো না। বাবা, আমি তো ওকে কখনো কষ্ট দিইনি, তবে কেন বাবা তুমি বলো, বলো না বাবা, আমি আর পারছি না। ধুর বোকা ছেলে, ভেঙে পড়লে চলবে? দেখতে হবে না কি লিখেছে আমার মেয়েটা, কি এমন অভিযোগ আছে ওর। দাঁড়া, আমি দেখছি। ছাড় আমাকে। আচ্ছা ঠিক আছে সুনিতা, দে তো দেখি কাগজটা। নিজেও মনে মনে ভগবানকে স্মরণ করেন, তারপর পড়তে আরম্ভ করেন। আরে এটা তো তোকে লেখা, আমি কি করে পড়ি বলতো? কিচ্ছু হবে না, তুমি দেখো আগে কি ব্যাপার। মৃন্ময়ী দেবী বলে ওঠেন, শান্তনু, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। বেশ কিছুদিন হলো আমি মানসিক অস্থিরতার মধ্যে আছি। বিশ্বাস করো, নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত। আমার একটু বিশ্রামের দরকার। আমার এই পরিবর্তন যে তোমাদের চোখ এড়ায়নি সেটা আমি বুঝতে পারি। সেই জন্য আমি ভীষণ লজ্জিত। মাত্র 2 দিন আমি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আমার নিজের সঙ্গে কিছু বোঝাপড়া আছে, কোনো অসুবিধা হবে না। দেখো, সুনিতা ঠিক সামলে নেবে, ওর ওপর আমার বিশ্বাস আছে। তাছাড়া সানির স্কুল ছুটি, ওর জন্য চিন্তা নেই। ওর কাছে ওর দাদা থাকলে আর কিছু চাই না। সোনিয়ার জন্য ঠাম্মা আর তোমার অফিসের যা যা দরকার সব টেবিলে গোছানো আছে। বাবা মায়ের ওষুধ কাগজে লিখে রেখেছি, কখন কোনটা খাবে। সুনিতাকে বলো ওর মাইনে টাকাটা খামে ভরে ফ্রিজের ওপরে রাখা আছে, ও যেন নিয়ে নেয়। আমি আমার বাবা মায়ের কাছে যাব, কোনো রকম ভুল সিদ্ধান্ত আমি নেব না, সেই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারো। তোমাদের প্রতি কোনো রাগ বা অভিমানের কারণে আমার এই সিদ্ধান্ত সেটা কিন্তু ভেবো না। নিছকে একটা বোঝাপড়া, আর কিছু নয়। এবার আমি আসি, ভালো থেকো। পড়তে পড়তে নয়ন বাবুর 2 চোখে জলের ধারা বইতে থাকে। পাগলি মেয়ে, আমরা তোকে ছাড়া কি থাকতে পারি বল? একটু সময় তুই বাড়িতে নেই, মনে হচ্ছে যেন কতকাল ধরে তোকে দেখি না। তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। মন শান্ত করে ঘরের মেয়ে ঘরে ফিরে আয় মা। ওইদিকে দিশাকে দেখে অবাক হয়ে যায় ওর বাবা মা। কি ব্যাপার, তুই এত সকালে, তাও আবার একা? কি হয়েছে রে মা, জামাইয়ের উপর রাগ হয়েছে? না মা, কতদিন তোমাদের দেখি না, তাই চলে এলাম। বেশ করেছিস, বাচ্চাদের নিয়ে আসতে পারতিস, তাহলে তো 2 দিন থেকে যেতে পারতি। থাকবো তো, সেই জন্যই তো ওদের আনিনি। মানে ঠিক বুঝলাম না, ওদের ছাড়া তুই থাকবি সেটা কখনো হয়েছে? ওদের পড়া আছে মা, তাছাড়া ছোটজন এবার স্কুলে ভর্তি হবে, ওদের আনলে হবে? কেন মা, তুমি আমাকে দেখে খুশি হওনি? খুশি হব না কেন, খুব খুশি হয়েছি। ওদের তো দেখতে ইচ্ছে করে, সেই জন্যই বললাম।
আয় বস, কি খাবি বল, যা দেবে বলে নিজের ঘরে চলে যায়। ওহ, কি শান্তি! কতদিন পর আবার নিজের বিছানায় বসে পড়ে। টেবিলে রাখা বইগুলোর ওপর সযত্নে হাত বোলায়, গন্ধ শোকে। নিজের অজান্তেই কয়েক ফোঁটা চোখের জল টপ টপ করে বইয়ের ওপর পড়ে যায়। তাড়াতাড়ি করে মুছে ফেলে, দেখে মা দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে দিশু, আমায় বল মা, আমার যে ভীষণ ভয় করছে। মা, আমি যে জীবনে কিছুই করতে পারলাম না। আমার কত শখ ছিল, আমি অনেক পড়াশোনা করব, চাকরি করব, কিছুই হলো না মা। বাবার স্বপ্ন ছিল দিশা অনেক বড় চাকরি করবে, হলো না মা। তোমার দিশুর দ্বারা কিছু হবে না মা, কিচ্ছু না। শান্ত হ মা, শান্ত হ। হঠাৎ করে তোর কি হলো? কেউ কি কিছু বলেছে তোকে? শাশুড়ি মা বা কেউ, তারা তো সব জেনে শুনে বিয়েতে মত দিয়েছে, তবে এতদিনে এসব কথা উঠছে কেন? না মা, কেউ কিচ্ছু বলেনি। ওনাদের সম্বন্ধে এসব ভাবাও অন্যায় পাপ। আমি অনেক ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছি। তাই তো আমরা নিশ্চিন্তে ছিলাম যে আমার মেয়েটা খুব সুখে আছে, ভালো আছে। কিন্তু তোকে দেখে তো ভালো লাগছে না আমার। বাইরে দাঁড়িয়ে মা মেয়ের সব কথা শোনেন দীপঙ্কর বাবু, দিশার বাবা। এমন সময় ফোনটা বেজে উঠল। নয়ন বাবু ফোন করেছেন, কথা হলো, কিন্তু কেউই বুঝতে পারছে না কেন দিশা এমনটা করলো। দিশা মা, এতদিনে বুড়ো বুড়ির কথা মনে পড়লো? তাহলে জানিস মা, ওই নয়ন বাবুকে দেখলে না আমার খুব হিংসে হয়। তার কারণ কি বলতো? কি? আমার মেয়েটাকে নিজের কাছে নিয়ে গেল। আমি মানুষটা কেমন করে থাকি সেটা ভেবেছে কখনো? ভাবেনি। স্বার্থপর মানুষ একটা। ঢুকতেই দেব না আমার বাড়িতে, দেখি কি করে বেটা। যাক বাবা, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। কি খাবি মা বলতো? আজ সব তোর পছন্দের খাবার খাবো আমরা। কতদিন একসাথে বসে খাই না বলতো? তুই নেই বলে তোর মা যা রান্না করে আজকাল মুখে তোলা যায় না, বুঝলি? যাই, আমি তুই যা ভালোবাসিস সব নিয়ে আসি। খেতে বসে শুধুই নাড়াচাড়া করে গেল মেয়েটা, কিছুই মুখে দিতে পারলো না। বলে, মা কি করে খাই বলো তো? ওরা যে কি করছে, ছেলে মেয়ে দুটো খেলো কিনা। মা, আমি চলে যাই, বুঝলে? আমি এটা কি করলাম, শুধু নিজের কথাই ভাবলাম। ছোট বাচ্চাগুলো, বাবা মা শান। আরে কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। দিদি আছে, সুনিতা আছে, ওরা ঠিক সামলে নেবে। দুটো দিনের তো ব্যাপার, চিন্তা করিস না। খেয়ে নে মা, আয়। আজ আমি তোকে খাইয়ে দিই, একটু বিশ্রাম করে নে, তারপর না হয় যাস। ভাবেন, এক্ষুনি তো সব চলে আসবে, কথা তো হয়েই গেছে। তোকে ছাড়া ওরাই কি থাকতে পারে? মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর ছোটবেলার দুষ্টুমি ভরা দিনগুলির কথা বলেন। দিশা শুনে হাসতে থাকে। এর মধ্যে কখন যে ঘুমিয়ে পড়ে। মা আস্তে করে ওর মাথাটা বালিশের উপর দিয়ে বেরিয়ে আসেন। দিশা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। সোনিয়া ডাকছে, মাম্মাম, আমার খিদে পেয়েছে, ও মাম্মাম। সানি বলছে, মাম্মাম, আমার বুক পেন্সিল কোথায়? এখানে নেই তো, আমার রাইটিং আছে মাম্মাম। দিশা, এই দিশা, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিসের ফাইলটা কোথায় রেখেছি পাচ্ছি না তো। বৌমা, ও বৌমা, এখন কোনো ওষুধ খেতে হবে? এক কাপ চা পাওয়া যাবে বৌমা? বৌদি, আজ কি কি রান্না করতে হবে বলো তাড়াতাড়ি। মাম্মাম, বৌমা, দিশা, বৌদি, বৌদি, মাম্মাম, ও মাম্মাম, বৌমা, ও বৌমা, আসছি বলে দিশা এক ছুটে বেরিয়ে যায়। দিশার মা চিৎকার করে ওঠে, কোথায় যাস, দাঁড়া দাঁড়া। কে কার কথা শোনে, দৌড়তে থাকে ও কোন দিকে হুঁশ নেই। গেটের বাইরে যেতেই একটা চিৎকার শুনতে পেলেন। দিশার মা ছুটে গিয়ে দেখেন তার মেয়ে রাস্তার ওপর পড়ে আছে। কি করবেন বোঝার আগেই দেখেন যে শান্তনু ওকে নিয়ে চলে গেল। সামনে দাঁড়িয়ে নয়ন বাবু আর বাচ্চারা। দিশার মার বুঝতে বাকি রইল না যে ঘটনাটা কি ঘটেছে। দিশার যখন জ্ঞান ফিরল তখন দেখে ও হাসপাতালের বেডে শুয়ে আছে। ওর চারপাশে সবাই দাঁড়ানো, শুধু শান্তনু এক কোণে দাঁড়িয়ে আছে। আমার কি হয়েছে, আমি হাসপাতালে কেন? নয়ন বাবুই প্রথমে কথা বলেন, তোমার কিছু হয়নি মা, এই মাথাটা একটু ঘুরে গেছিল, তাই পড়ে গিয়ে একটু কেটে গেছে, এখন ঠিক আছো। ডাক্তারবাবু এলেই আমরা বাড়ি যাব। তোমরা কথা বলো, আমরা একটু বাইরে থেকে আসছি। দুজনেই চুপচাপ, কোনো কথা নেই। দিশা বুঝে উঠতে পারে না কি বলবে। তাকিয়ে দেখে শান্তনু কাঁদছে, ভীষণ কষ্ট হয় ওর। শান্তনুর দিকে হাত বাড়িয়ে দেয়। দৌড়ে এসে শান্তনু জড়িয়ে ধরে দিশাকে।
কেন করলে তুমি এমন? আমাকে কষ্ট দিয়ে কি পেলে? শুধু নিজের কথাই ভাবলে? আমার প্রতি কোনো ভালোবাসা, কোনো টান নেই তোমার? আমি কি এতটা খারাপ? আমাকে নিজের মনের কথা বলতে পারলে না? আমি তোমার বন্ধু হতে পারিনি, এটা আমার লজ্জা। না গো না, আমায় ভুল বুঝো না। তোমার ভালোবাসা টানই তো আমায় টেনে নিয়ে এলো। কিন্তু আমার কি হয়েছিল? আমি এখানে কেন? আমি যখন তোমাকে আনতে তোমাদের বাড়ির সামনে পৌঁছেছি, তখনই তুমি দৌড়ে এসে আমার গাড়ির সামনে ধাক্কা খেয়ে পড়ে গেলে। জ্ঞান ছিল না তোমার? আমি ভেবেছিলাম আমি বুঝি আমার দিশাকে। আর বলতে পারে না শান্তনু, হাউ হাউ করে কাঁদতে থাকে। আরে কি করছো? আমি তো ভালো আছি। আমার একটা কথা শোনো না দিশা, আজ আমি বলবো, তুমি শুনবে। তুমি হয়তো ভাবতে এই একঘেয়েমি জীবন আর ভাল লাগে না। কোথাও একটু ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, এর মধ্যে থেকে একটাও আমি তোমাকে দিতে পারিনি। সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো সুখ, কোনো আনন্দই আমি তোমায় দিতে পারিনি। আজকের এই পরিস্থিতির জন্য আমিই দায়ী। তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমারও ভীষণ শখ হতো তোমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যখন দেখতাম যে তুমি শুয়ে আছো, বিশ্রাম নিচ্ছ, তখন আর আমি তোমাকে বলতে পারিনি চলো যাই সিনেমা দেখে আসি। ভেবেছি তোমার উপর জোর জুলুম করা হবে। এটা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। আমার অফিসের কলিগ শুভময় বলতো, কেন যে অফিসটা বন্ধ হয়, রাতেও যদি অফিস খোলা থাকতো কত ভালো হতো। তাই শুনে হাসতে থাকতাম আমি। এটা কি বলছো দাদা? আমরা অপেক্ষা করে আছি কখন বাড়ি ফিরবো, আর তুমি বলছো রাতেও অফিস করবে? কেন যে বলি সে শুধু আমিই জানি। মা আর বউয়ের রোজকার অশান্তি আর ভালো লাগে না। সারাদিন খেটে খুঁটে মানুষ একটু বিশ্রাম চায়, সেটাই যদি না থাকে তবে কিসের তারা বাড়ি ফেরার? শুভময়দার কথা শুনে বাড়ি ফিরে এসে যখন দেখতাম তুমি আর মা একসাথে বসে টিভি দেখছো আর হাসছো, তখন গর্বে আমার বুকটা ভরে যেত। নিজেকে বড় ভাগ্যবান মনে হতো। জানো দিশা, সারাদিন অফিসের কাজ, একটু এদিক থেকে ওদিক হলেই বসের কড়া কথা, সব মিটিয়ে যখন বাড়ি ফিরতাম, তোমাকে দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে যেত। মনে হতো আমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমার দিশা আছে, সব সামলে নেবে। কখনো বাবা মায়ের কথা ভাবতে হয়নি, ছেলে মেয়ে কারো জন্যই ভাবতে হয়নি। তুমি ভাবতে দাওনি, তাই নিজের জন্য ভাবিনি, সে দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো। আমার পছন্দ অপছন্দ তোমার সব জানা। নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি, জানি তুমি ডেকে দেবে। ইচ্ছে করে অফিসের ফাইলটা ভুলে যাই যাতে তুমি আমায় বকা দাও বেরোবার সময়। তোমার বকুনি খেতে আমার বেশ ভালো লাগে। পরিপাটি করে রান্না করা খাবার যত্ন সহকারে তুমি যখন আমাদের খেতে দাও, তখন আর রেস্টুরেন্টের খাবারের কথা মনে পড়ে না। এত তৃপ্তি কোথায় পাবো? জানি এটাও আমার অন্যায়, এর জন্য শাস্তি আমি পেয়ে গেছি। তারপর সব সংকোচ, সব ভয় কাটিয়ে যখন ঠিক করলাম যে আমরা ঘুরতে যাব তোমার পছন্দের কোনো জায়গায়, অপেক্ষা করেছিলাম আজ সকালে তোমায় সারপ্রাইজ দেব। অফিস ছুটি নেওয়া হয়ে গেছে, সবকিছু ঠিক, কিন্তু সারপ্রাইজ দিতে পারলাম কই? সারপ্রাইজড হয়ে গেলাম। ছি ছি ছি, এসব তুমি কি বলছো? আমি কখনোই এই সমস্ত কথা মনেই আনিনি। তুমি নিজেকে অপরাধী ভাবছো? অপরাধ যদি হয়ে থাকে তবে সেটা আমি করেছি। এই যে তোমাদের সকলকে কতখানি বিপদের মুখে ফেলেছি, বাবা মাদের এই বয়সে আমি কতখানি দুশ্চিন্তার মধ্যে রেখেছি, এটা আমার অপরাধ নয়? এমন সময় ডাক্তারবাবু চলে আসেন। এই যে মিস্টার, আর কোনো কান্নাকাটি নয়, আপনার স্ত্রী একদম সুস্থ। অতিরিক্ত মানসিক চাপ আর ভয়ের কারণে উনি সেন্সলেস হয়ে যান, এখন উনি সম্পূর্ণ সুস্থ। কপালে সামান্য একটু লেগেছে, ওটা কোনো ব্যাপার না, বাড়ি গিয়ে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। শান্তনু বলে, ডাক্তারবাবু আমাদের বেড়াতে যাবার কথা ছিল, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? কেন হবে না? নিশ্চিন্তে ঘুরে আসুন। বাড়িতে ঢোকার আগেই দেখে যে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে হাতে বরণ ডালা নিয়ে। দিশা লজ্জা পেয়ে যায়, প্রণাম করে বলে, আমায় ক্ষমা করে দিও মা। জড়িয়ে ধরেন মৃন্ময়ী দেবী, বলেন, আমাদের তুই ক্ষমা করে দে মা। তোরও যে কিছু শখ ইচ্ছে থাকতে পারে সেটা আমরা ভুলেই গেছিলাম। তোর ভালোবাসার ছোঁয়ায় এতটাই অন্ধ হয়ে গেছি আমরা। যাগ্গে, ওই একটা কথা আছে না, সুবে কি ভোলা জব সামকো আপস আতে হ্যাঁ না, উসকো ভোলা নেহি कहते। এই যে তনু, কোথায় গেলি রে বাবা? দেখ তোর মা আবার হিন্দি শুরু করেছে। বাবা, তুমি আবার মায়ের পেছনে লেগেছো? আমি কিন্তু আবার
ওরে বাবা ক্ষমা কর মা, এই কাজ আর করিস না। মাম্মাম মাম্মাম। সানি সোনিয়া ছুটে এসে মাকে জড়িয়ে ধরে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।